Hey everyone, welcome to ThriveX. I'm Shimanto, your guide on this journey to learn, share and thrive. মডিউল 6 এর টপিকসগুলো হচ্ছে, এক নাম্বারটা হচ্ছে সমষ্ণ অ্যান্ড রুদ্ধতাপীয় প্রসেসের ওয়ার্ক ডান অ্যান্ড হচ্ছে তাপ ইঞ্জিনের মূলনীতি। আচ্ছা, আমরা কৃতকাজ কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমরা অনেকগুলো কৃতকাজ রিলেটেড প্রবলেম দেখেছিলাম, বাট এখন স্পেসিফিক্যালি আমরা সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসেসের জন্য কৃতকাজ করব। এবং প্রিভিয়াস মডিউলে যে আমরা সিপি ডিভাইডেড বাই সিভির রিলেটেড যে টার্মগুলো দেখে এসেছিলাম, কিভাবে প্রেশার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার একজন আরেকজনের সাথে রিলেট করে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রসেসে, এই প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে কৃতকাজের মাধ্যমে আজকে দেখানোর ট্রাই করব। আমাদের সমষ্ণ বা রুদ্ধতাপীয় প্রসেসের গ্রাফটা আগে ড্র করে নেই। এটা হচ্ছে আমাদের সমষ্ণ বা রুদ্ধতাপীয়। এখন সমষ্ণতে আমাদের কার্ভটা একটু কম হয়, রুদ্ধতাপীয়তে আমাদের কার্ভটা একটু বেশি হয়। এখন একটু জেনারেলাইজডভাবে ডেসক্রাইব করার জন্য আমরা সেম ধরে নিচ্ছি, এটা সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসেসের একটা গ্রাফই ধরে নিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট অ্যান্ড এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট অ্যান্ড গ্রাফটা হচ্ছে আমাদের ডান দিকের দিকে চলছে। তাহলে ডান দিকে চললে আমাদের কৃতকাজটা অলওয়েজ হচ্ছে কী হবে, পজিটিভ হবে। তাহলে আমাদের এইখান পর্যন্ত যে কৃতকাজ, এটা আমাদের হবে হচ্ছে ওয়ার্ক ডান, এটা হচ্ছে ভি অ্যান্ড এটা হচ্ছে পি। ওকে, সো আমরা কি বের করতে চাই? আমরা বের করতে চাই ডেল ডাব্লিউ অফ হচ্ছে এ বি। ডাব্লিউ অফ হচ্ছে এ বি ইজ ইকাল টু হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা কি জানি? আমরা যখন জানি যে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন লাগবে, কারণ এটা কোনো একটা স্ট্রেট লাইন না, ট্রায়াঙ্গেল না, অথবা রেক্ট্যাঙ্গেল, কোনোটা শেপের মধ্যেই পড়ে না যে আমরা ডিরেক্টলি অ্যান্সার লিখে দিতে পারবো। এখানে আমাদের অবভিয়াসলি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে পি ডিভি, যেখানে আমাদের এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ছিল, এটা আমাদের ফাইনাল। তাহলে আমাদের V1 ইনিশিয়াল, V2 হচ্ছে ফাইনাল। এখন আমাদের হচ্ছে যার সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তেমন আমরা ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তাহলে আমাদের পি রাশিটার মধ্যে আমাদের পিকে চেঞ্জ করে ভি এর মাধ্যমে আমাদের রিপ্লেস করতে হবে, নাহলে তার ইন্টিগ্রেট করা যাবে না। এখন আমরা কি জানি? সমষ্ণ প্রক্রিয়া ক্ষেত্র আছে, এটা কিন্তু আমরা সমষ্ণর জন্য দেখাচ্ছি, সমষ্ণ প্রসেসের জন্য। আমরা কি জানি? পি ইজ ইকাল টু এন আর টি, এই টার্মটা জানি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি ইজ ইকাল টু এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে ভি। তাহলে আমরা এখানে সেম কাজটাই করবো, পি এর জায়গায় আমরা লিখে দিলাম এন আর টি ডিভাইডেড বাই ভি ডিভি, এখন V2 আর হচ্ছে V1। তাহলে এন আর টি যেহেতু ধ্রুবক, সেটা আমাদের কি বাইরে চলে আসবে আমাদের ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী। অ্যান্ড এখানে V2 V1 1 ডিভাইডেড বাই ভি ডিভি, তার মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্সকে আমরা যেভাবে ইন্টিগ্রেট করতাম না, আমাদের কিন্তু সেম সেই জিনিসটা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে 1 ডিভাইডেড বাই ভিকে ইন্টিগ্রেট করলে কত হবে? ln v হবে। অ্যান্ড এটার হচ্ছে রেঞ্জ কত? V2 থেকে হচ্ছে কত? V1। তাহলে এখান থেকে জাস্ট আমরা এখন মানটা ইনপুট করলেই হবে nRT ln V2 মাইনাস ln V1। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে nRT যেহেতু মাইনাস, তাহলে ln V2 ডিভাইডেড বাই হচ্ছে V1। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের হচ্ছে ফর্মুলা, কোথায়? আমাদের সমষ্ণ প্রসেসের জন্য। আচ্ছা, সো এখন আমরা হচ্ছে কি রুদ্ধতাপীয় প্রসেসের জন্য আমরা কৃতকাজ নির্ণয় করব। ওকে, কৃতকাজের তো আমাদের ইন জেনারেল ফর্মুলা তো সবার জন্য সেম থাকবে, যে ডব্লিউ ইজ ইকাল টু হচ্ছে কত? পি ডিভি, আমাদের লিমিট থাকবে V1 থেকে হচ্ছে V2 পর্যন্ত। এখন আমাদের এখানে যেহেতু আমাদের ভি আমাদের সাইন করা হয়েছে, তাহলে আমাদের অবভিয়াসলি পিটাকে ভি এর মাধ্যমে কনভার্ট করতে হবে। অ্যান্ড এটা ইসের ক্ষেত্রে কি হচ্ছে? আমাদের রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু হচ্ছে কে। তাহলে আমরা পিকে চেঞ্জ করে কি লিখতে পারবো? কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার হচ্ছে গামা লিখতে পারবো। তাহলে আমরা এখানে সেটাই লিখছি যে V2 আর হচ্ছে V1 লোয়ার লিমিট, এখন কে ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা থাকলো ডিভি। এখন আমরা ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারবো। এখন আমাদের কেটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে কেটাকে আমরা হচ্ছে বাইরে নিয়ে আসি, তাহলে তো এটার ইন্টিগ্রেট করতে হবে না। কে এখানে V2 আপার লিমিট অ্যান্ড V1টা হচ্ছে লোয়ার লিমিট, ভি টু দি পাওয়ার হচ্ছে কি মাইনাস হচ্ছে গামা, কারণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স, মানে এটা কি? মানে ওপরে যে পয়েন্টটা থাকবে এক্স টু দি পাওয়ার হচ্ছে 2 যদি নিচে থাকে, তাহলে এটাকে আমরা ওপরে নিতে গেলে এক্স টু দি পাওয়ার -2 হয়ে যায়। সেই ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখতে পারলাম। আর এখানে কত থাকবে? ডিভি থাকবে। এখন আমরা জাস্ট নর্মাল প্রসেসে যেরকম করতাম না, এক্স টু দি পাওয়ার হচ্ছে 3, এক্স টু দি পাওয়ার -5, এই প্রসেসে এখন আমরা জাস্ট ইন্টিগ্রেটটা করবো। তাহলে এক্স টু দি পাওয়ার -5 থাকলে আমরা কি লিখতাম? এক্স টু দি পাওয়ার -5 প্লাস 1 ডিভাইডেড বাই -5 প্লাস 1, সেই অনুযায়ী আমরা এখানে লিখে ফেলবো কে V2 V1 V1 মাইনাস হচ্ছে গামা ডিভাইডেড বাই হচ্ছে কত? 1 মাইনাস হচ্ছে গামা। অ্যান্ড এখানে আমাদের হচ্ছে লিমিটটা হচ্ছে বসিয়ে দিব V2 অ্যান্ড হচ্ছে কত? V1। ওকে, কারণ ইন্টিগ্রেট করার পরে তার ডিভি তো আর লিখতে হবে না।
এখন আমরা কি করলাম, জাস্ট যেখানে আমাদের V2 আর V1টা এখন ইনপুট করলেই হবে। তার আগে হচ্ছে আরেকটা জিনিস বোঝার বিষয় যে 1 মাইনাস গামা, এটা তো একটা কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে তো গামা হচ্ছে ফিক্স থাকবে, তাহলে এটা আমরা বাইরে নিয়ে আসবো কে 1 মাইনাস কে ডিভাইডেড বাই 1 মাইনাস গামা চলে আসলো। অ্যান্ড এখন আমরা এখানে জাস্ট V2 1 মাইনাস গামা বসালাম, মাইনাস হচ্ছে V1 1 মাইনাস হচ্ছে কি গামা, এই পার্টটা আমরা বসাতে পারলাম। এখন আমাদের যেই প্রসেসটা ফলো করতে হবে, কে ডিভাইডেড বাই 1 মাইনাস হচ্ছে গামা, এটাকে আমরা লিখতে পারি V2 অ্যান্ড হচ্ছে V2 দি পাওয়ার হচ্ছে গামা, কারণ আলটিমেটলি এটা আবার হচ্ছে এখানে কনভার্ট করা যায়, মাইনাস V1 অ্যান্ড V1 টু দি পাওয়ার হচ্ছে গামা, এখানে কিন্তু V2 হবে। এখন আমরা এখানে কি লিখতে পারি, কে 1 মাইনাস গামা, অ্যান্ড এইখান থেকে আমরা কি দেখেছিলাম যে জাস্ট এখান থেকে আমরা আবার কেটাকে আবার ভিতরে নিয়ে আসলাম, কারণ কেটাকে যদি আমরা ভিতরে আনি তাহলে কিন্তু আমাদের আরেকটা মানে পি এর মাধ্যমে কিন্তু জিনিসটাকে রিপ্লেস করতে পারবো। কারণ শুরুতে আমরা পিটাকে কেন সরিয়েছিলাম, শুরুতে পিটা সরানোর একটা মাত্র রিজন ছিল যে আমাদের ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে গেলে আমাদের পি এর জায়গায় ভি একটা হচ্ছে সমীকরণ আসতে হবে, কিন্তু এখন তো আমাদের জাস্ট পিটাকে নিয়ে আসলেই হবে, কারণ আমাদের কোশ্চেন যদি পিটা দেওয়া থাকে আলটিমেটলি কে V2 টু দি পাওয়ার গামা ইন্টু V2 মাইনাস কে V1 টু দি পাওয়ার গামা ইন্টু হচ্ছে V1। তাহলে এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি যে কে ডিভাইডেড বাই V2 দি পাওয়ার গামা, এটাকে কিন্তু আমরা পি লিখতে পারি ডিরেক্টলি, তাহলে আমরা জাস্ট পিটা লিখে দিই এটাকে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, অ্যান্ড কে ডিভাইডেড বাই V2 দি পাওয়ার গামাকে আমরা কি লিখবো, P2 V2 মাইনাস P1 V1। তার এটা হচ্ছে কিন্তু আমাদের একটা ফর্মুলা 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা P2 V2 মাইনাস হচ্ছে P1 V1, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এটাকে কিন্তু আবার আরও কয়েকটা রূপে আমরা কিন্তু বোঝাতে পারি, যেরকম এখানে আমাদের কি পিটাকে যদি আমরা পিভিকে যদি আমরা এনআরটির ফর্মুলাতে নিয়ে যাই, কারণ আমাদের যদি পি আর ভি ডিরেক্টলি দেয়া না থাকে তাহলে আমাদের কি এনআরটি ফর্মুলাতে যেতে হবে, এন আর T2 মাইনাস এন আর T1, কারণ পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে কত এনআরটি, এনআরটা তো হচ্ছে কনস্ট্যান্ট সব কিছু কেটে, তাহলে এনআরটাকে আমরা কমন নিয়ে ফেলি, এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস হচ্ছে কত T1, ডান। তাহলে আমরা শুধুমাত্র মনে রাখতে বলবো হচ্ছে এই সূত্রটাকে, এই ফর্মুলাটাকে হচ্ছে মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাটা মনে থাকলে কিন্তু আমরা দেখতে পারবো যে পি ভি ইজ ইকুয়াল টু এনআরটি, তখনই আমাদের মাথায় চলে আসবে। তার মানে এই ফর্মুলাটা একদম মাস্ট মনে রাখতে হবে। তাহলে আমরা হচ্ছে সূত্রগুলো এখানে আমরা আর একবার সামারাইজ করে লিখে দিই। সমষ্ণর ক্ষেত্রে কী হবে, সমষ্ণ প্রসেসের ক্ষেত্রে আমাদের ডেল ডাব্লিউটা হচ্ছে এন আর টি এল এন V2 বাই V1, অ্যান্ড রুদ্ধতাপীয় ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, তাপীয়র ক্ষেত্রে ডেল ডাব্লিউ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এরপরটা হচ্ছে P2 V2 মাইনাস P1 V1। এটাকে আমরা আরও প্রেসাইজলি লিখলে কি লিখতে পারি, এন আর 1 মাইনাস গামা T2 মাইনাস T1। আমাদের কিন্তু এক্সাম হলে সবচেয়ে বেশি কাজে লাগবে এই সূত্রটা, কারণ আমাদের এইভাবে হচ্ছে P2 V2 মান ডিরেক্টলি বলে দেওয়া থাকবে না, আমাদের এই যে T2 T1 এন আর মানে এই গামার ভ্যালুগুলো বলে দেওয়া থাকবে, তখন আমরা ডিরেক্টলি রুদ্ধতাপীয়র জন্য বের করতে পারি। তার আমাদের আলটিমেটলি হচ্ছে সূত্র দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে এনআরটি এলএন V2 বাই V1 আর হচ্ছে এইটা। এখন অনেকেই এই সূত্রটা মনে রাখাটা ভুল করে, বা হচ্ছে 1 মাইনাস গামা বসাবে না হচ্ছে T2 মাইনাস T1 মাইনাস T2, তারা জাস্ট এই যে P2 V2 মাইনাস P1 V1টা মনে রাখতে পারে, যেখান থেকে এক লাইনে জাস্ট ডিরাইভ করে এটা কিন্তু লেখা যায়। আচ্ছা, এখন আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে যাচ্ছি, মানে একটু চিন্তা করতে হবে অ্যান্সারটা করার আগে। 1 মোল পরিমাণ গ্যাসটি একটি দ্বিপরমাণবিক আদর্শ গ্যাস। আচ্ছা, এই আমরা যে গ্যাসের যে ফর্মুলাগুলো শিখছি এগুলো কিন্তু প্রত্যেকটা আদর্শ গ্যাস, মানে হচ্ছে কি বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করি, কিন্তু আসলে কিন্তু প্রকৃতিতে কিন্তু বাস্তব গ্যাসের কোনো এক্সিস্টেন্স নেই। কিন্তু দ্বিপরমাণবিক গ্যাস থেকে আমরা কি জানতে পারলাম, গামা ইজ ইকুয়াল টু 1.4, এটা দ্বিপরমাণবিক গ্যাস থেকে জানতে পারলাম। আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় 32 গুণ করা হলো, তার মানে প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় ফার্স্ট কেসে কি করছে, ফার্স্ট কেসে সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে কি 32 গুণ করা হয়েছে, V2 ইজ ইকুয়াল টু 32 V1 করা হলো। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফিরিয়ে নেওয়া হলো, তার মানে সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে আমাদের V2টা হবে হচ্ছে কত, 1 ডিভাইডেড বাই 32 V1। ওকে, এরপর হচ্ছে তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পূর্বের আয়তনে ফিরে আনা হলো। আমরা দেখেছি গ্যাসটির উষ্ণতা, তার মানে গ্যাসটির উষ্ণতা যেহেতু বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটা আমরা ইনিশিয়ালটাকেই ধরে নিতে হবে। T1 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 27 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস হচ্ছে কত
273 আলটিমেটলি হচ্ছে কত 300 কেলভিন। টোটাল ওয়ার্ক ডান কত? আচ্ছা, তাহলে আমাদের এখানে ওয়ার্ক ডান কিন্তু হচ্ছে দুইটা হবে। এইটার জন্য আমাদের ফার্স্ট কেসের জন্য একটা ওয়ার্ক ডান বের করতে হবে, যেটা হচ্ছে ডেল ডাব্লিউ অফ হচ্ছে এখানে 1 অ্যান্ড এটা হচ্ছে কত ডেল ডাব্লিউ অফ হচ্ছে 2 বের করতে হবে। তার মানে দুইটার এরপরে সমষ্টির মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে টোটাল ওয়ার্ক ডানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কেসের জন্য আগে আমরা প্রথমে ওয়ার্ক ডানটা বের করে ফেলি। তাহলে আমাদের এখানে ডেল ডাব্লিউটা কত হবে? এন আর টি ln v2 বাই হচ্ছে v1 এটা। তাহলে এখানে আমাদের এনটা কত হবে? 1 মোল বলে দিয়েছে। আরটা আমাদের কোন এককের সাহায্যে নিব? আরটা আমরা হচ্ছে যে কোনোটার সাপেক্ষে নিতে পারি। এখন আমরা এসআই এককের সাপেক্ষে নিই 8.314 ইন্টু আমাদের হচ্ছে টিটা কত 300 ইন্টু ln v2টা হচ্ছে 32v1 32, কারণ 32v1 নিচে v1 কাটাকাটি যাবে, সো একবার আমরা ln 32 লিখে ফেললাম। ক্যালকুলেট করলে আসে 3.8.314 ইন্টু 300 ln 32। আমাদের অ্যান্সার আসে হচ্ছে 8644 8644.23 এত হচ্ছে কিন্তু জুল। এটা আমাদের কিন্তু ফার্স্টের ক্ষেত্রে এটা বের করতে কিন্তু আমাদের কোনো ঝামেলা লাগবে না। এখন আমাদের রুদ্ধতাপীয় প্রসেসের জন্য আমাদের কি ওয়ার্ক ডান বের করতে হবে। এখন রুদ্ধতাপীয় প্রসেসের ক্ষেত্রে যে আমাদের ওয়ার্ক ডানটা ছিল সেই সূত্রটা আগে আমরা একটু লিখে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কী কী দরকার। এটা হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে 2। সূত্রটা ছিল এনআর 1 মাইনাস হচ্ছে গামা T2 মাইনাস হচ্ছে কত T1। এখন আমাদের কিন্তু T1টা জানি, বাট আমরা কিন্তু T2টা কিন্তু হচ্ছে জানি না। তাহলে আমাদের এখন হচ্ছে মেইন উদ্দেশ্যটা হচ্ছে কি T2র ভ্যালুটা বের করা। তার মানে এখন এটা একদম প্রাইমারি হচ্ছে T2টা হচ্ছে ভ্যালুটা বের করা। এখন T2 ভ্যালু বের করার জন্য আগে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে যে আমাদের কী কী দেয়া আছে। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া পূর্বের আয়তনে, তার মানে এখানে আয়তনটা কিন্তু দেওয়া আছে, আমরা কিন্তু ভি এর টার্মটা জানি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু হচ্ছে T1টা জানি। তাহলে হচ্ছে কি টি আর ভি এর মাধ্যমে কিন্তু আমরা V2টা বের করতে পারি। এরকম একটা তো ফর্মুলা শিখেছিলাম যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকাল টু T2 V টু দি পাওয়ার হচ্ছে কত গামা মাইনাস 1। এরকম কিন্তু একটা ফর্মুলা শিখেছিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা ডিরেক্টলি কিন্তু হচ্ছে V2 এর মানটা কিন্তু হচ্ছে T2 এর মানটা কিন্তু আমরা বের করতে পারি। এখন জাস্ট আমরা মানগুলো ইমপ্লিফাই করলাম। 300 ইন্টু V1 আমাদের কত ছিল? V1 ডিভাইডেড বাই V2 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2। তাহলে এখন যদি আমরা এখান থেকে আমাদের সেকেন্ড কেসের জন্য আমরা যদি দেখি, তাহলে V2 এর ভ্যালুটা কত 1 ডিভাইডেড বাই 32 না, তার মানে 1 এর নিচে আবার তাহলে 32 আমাদের ওপরে চলে যাবে না, তাহলে শুধুমাত্র 32 থাকবে 32। অ্যান্ড গামার ভ্যালুটা কত হবে? গামার ভ্যালুটা 1.4 হবে, যেহেতু দ্বিপরমাণবিক ছিল। 1.4 মাইনাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু T2। আমাদের T2 ভ্যালুটা আসবে 300 ইন্টু 1.4 টু দি পাওয়ার 0.4। T2 হচ্ছে 343.2199 এত হচ্ছে কেলভিন। এখন যদি আমরা টি এর ভ্যালুটা পেয়ে গেছি, এখন তো জাস্ট আমরা এখানে মানটা ইনপুট করলেই হবে। এখন আমরা জাস্ট খালি মানটা ইনপুট করে দিব। এন এর ভ্যালুটা 1, আর এর ভ্যালু 8.314 অ্যান্ড গামার ভ্যালু হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1.4। T2 এর ভ্যালুটা হচ্ছে কত? আচ্ছা, আর দুইটা মাইনাস করেই লিখে ফেলি 43.222। ওকে, যে ভ্যালুটা আসে 8.314 ডিভাইডেড বাই মাইনাস 0.4 ইন্টু 43.22। আচ্ছা, একটা ভুল হয়েছে এখানে ক্যালকুলেশনে। এইখানে T2 এর ভ্যালুটা কিন্তু হচ্ছে এইভাবে করে আসলে মানে 1200 আসে। ক্যালকুলেশন একটা ইরর ছিল, এটা 1200 ক্যালভিন হবে। সো 1200 ক্যালভিন থেকে যদি আমরা 300 বাদ দিই, তাহলে থাকে ডিফারেন্স 900। আর আমাদের ক্যালকুলেশন করে আসে হচ্ছে মাইনাস 18706.5 জুল। এটা হচ্ছে আমাদের কাজের অ্যান্সার আসে। আচ্ছা, কাজটা নেগেটিভ আসছে, তার মানে কি পিস্টনের ওপর কাজ করা হয়েছে, পিস্টন নিচে কাজ করেনি। তাহলে আলটিমেটলি ওয়ার্ক ডানটা কত হবে? টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এত প্লাস হচ্ছে কত W2। তাহলে এখানে আমাদের কত ছিল? 8644.23 মাইনাস 18706.5 জুল। তাহলে আমাদের আলটিমেটলি আসে হচ্ছে 62.2
262। আচ্ছা, এখন আমাদের এখানে আলটিমেট যে ওয়ার্ক ডানটা, সেই আলটিমেট ওয়ার্ক ডানটা হচ্ছে মাইনাস আসছে। তার মানে কি আমাদের একদম সম্পূর্ণ যেই সাইকেলটা, বা এটা সাইকেল বলা যাবে না ডিরেক্টলি, অথবা সাইকেলও বলা যেতে পারে, কারণ একটা পয়েন্ট থেকে স্টার্ট করেছে আবার আলটিমেটলি আর একটা পয়েন্টে চলে গেছে, দুইটা প্রসেসের মাধ্যমে হয়েছে। এখন যে সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটার মাধ্যমে আসলে কিন্তু যদি আমরা নিট হিসাব করি তাহলে কিন্তু সিস্টেম নিজে কাজ করে না, তাহলে নিট হিসাব করলে সিস্টেমের ওপর কাজ করা হয়েছে, এই জন্যই কিন্তু একটা নেগেটিভ ভ্যালু আসছে। অনেকে কী করে যে এখান থেকে যে মানটা আসে শুধু মানটা নিয়ে কাজ করে, কিন্তু মান তো নিয়ে এখানে কাজ করলে হবে না, কারণ আমরা যখন ওয়ার্কটা বের করতেছি তখন এই যে মাইনাস বা প্লাস দিয়ে আসলে আমি বুঝাচ্ছি যে আলটিমেটলি কে ওয়ার্ক করতেছে, সিস্টেম নাকি সিস্টেমের ওপর ওয়ার্ক করা হচ্ছে। আমাদের এই কোয়েশ্চেনটাতে বলেছে 1 মোল একটি আদর্শ গ্যাসকে, তার মানে 1 মোল বলে দিয়েছে, যেহেতু আমাদের এন এর মানটা এখান থেকে গিভেন n = 1, একটি আদর্শ গ্যাসকে। আচ্ছা, এই ফর্মুলাগুলোর জন্য কিন্তু আমাদের আদর্শ গ্যাসটা কিন্তু হচ্ছে ধরে নিতে হবে, মানে যেগুলোই আমাদের ফর্মুলাগুলো লিখছি সবগুলোই কিন্তু হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করা হয়েছে, যে রুদ্ধতাপীয় প্রসেসের মাধ্যমে আর একটা আমাদের হিন্স দিয়ে দিয়েছে, সংকোচন করা হয়েছে, করলে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, যেহেতু সংকোচন করা হয়েছে তাহলে কৃতকার্যের পরিমাণটা আমাদের কি আসবে, নেগেটিভ ভি আসবে। গ্যাসটির প্রাথমিক চাপ ও আয়তন যথাক্রমে, আচ্ছা সো আমাদের এখানে P1 দেওয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, অ্যান্ড এরপরটা আমাদের কী দেওয়া আছে, আমাদের আয়তন V1টা ইনিশিয়ালটা দেওয়া আছে, এটা আমাদের হচ্ছে কত 6 লিটার, অ্যান্ড আমাদের হচ্ছে অন্তিম আয়তন মানে শেষ আয়তন V2 = 2 লিটার, অ্যান্ড এখানে কি বলছে, স্থির আয়তনে গ্যাসটির আপেক্ষিক তাপ CV = হচ্ছে 3/2 R। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের আগে সূত্রটা লিখে নিতে হবে, আমাদের বের করতে বলেছে কৃতকাজ। সো কৃতকাজ W = কত হবে, 1/1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1। আচ্ছা, এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে হচ্ছে P2টা আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে P2টা আইডেন্টিফাই করার জন্য কি আবার রুদ্ধতাপীয় প্রসেসটাও বলে দিয়েছে, অ্যান্ড এখানে হচ্ছে আপেক্ষিক তাপটা আছে। তাহলে আপেক্ষিক তাপটার মাধ্যমে আমরা যদি সিপিটা বের করে ফেলতে পারি তাহলে কিন্তু হচ্ছে CP/CV যে গামাটা আছে, তাহলে গামাটার মানের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে পরবর্তীতে আমাদের প্রেশারটা কিন্তু বের করতে পারবো। সো আমরা এখানে লিখে ফেলি আমাদের ফর্মুলাটা, CP মাইনাস CV = হচ্ছে R, আমরা এটা জানি, অ্যান্ড আমাদের CP এখানে আমাদের সিভির মানটা হচ্ছে কত 3/2 R, ওখানে গেলে হচ্ছে পজিটিভ হয়ে যাবে R + 3/2 R, তাহলে আমাদের আসে CP = 5R/2। এরপরটা আবার আমরা কি জানি যে CP/CV = হচ্ছে গামা, তাহলে আমাদের এখানে সিপির মানটা হচ্ছে কত 5R/2, অ্যান্ড আমাদের সিভির মানটা কত বলেছে দিয়েছে 3/2, তাহলে এখানে 3 থাকবে, ওপরে 2 চলে গেল, অ্যান্ড এখানে হচ্ছে কত R থাকবে = হচ্ছে গামা। তো আমরা এখান থেকে জাস্ট কাটাকাটি করলে কিন্তু আমাদের এখন ভ্যালুটা চলে আসবে, 2 কাটা যাবে, আর কাটা যাবে, তাহলে গামার ভ্যালুটা কত আসবে 5/3। আমাদের যে 5/3 হচ্ছে মানটা কিন্তু একটু মনে রাখাটা ভালো, কারণ 1.66 আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের কত 1 পারমাণবিক। আচ্ছা, এখন আমাদের যেহেতু P আর V এর মান দেওয়া আছে, তাহলে আমাদের P আর V এর মধ্যে একটা রিলেশন খুঁজতে হবে, যার মাধ্যমে আমরা হচ্ছে কি P2টা বের করতে পারবো। তাহলে এই রিলেশনটাও তো আমরা জানি, একদম ফার্স্টে যে রিলেশনটা আমরা শিখেছিলাম রুদ্ধতাপীয়তে, সেটা হচ্ছে কত P1 V1 টু দি পাওয়ার গামা = P2 V2 দি পাওয়ার হচ্ছে গামা। আমাদের দরকার হচ্ছে V2টা বের করা, তাহলে V2 টু দি পাওয়ার হচ্ছে গামাটা থাকলোই পাশে, P1 V1 টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই হচ্ছে কত, সরি আমাদের P2টা দরকার ছিল, P2 ডিভাইডেড বাই V2 হোল গামা, অ্যান্ড এটা হচ্ছে কত P1। এখন জাস্ট আমরা মানটা ইনপুট করে দিই, P2 আমাদের আসবে P1 10⁵ হচ্ছে 5 ছিল, V1 ডিভাইডেড বাই V2 3 হবে, অ্যান্ড 1.66, এটার ভ্যালু আসে হচ্ছে 61947 অ্যাপ্রক্সিমেটলি এতটা। এখন জাস্ট আমরা এখন মানটা বসিয়ে দিলে তো আমরা কৃতকাজ পেয়ে যাব, 1/1 মাইনাস 1.66, অ্যান্ড P2 V2 আমাদের কত আসবে। আচ্ছা, এখানে এতটা লেখার জায়গা নেই, আমরা এখান থেকে আন্ডারলাইন করে দিয়ে আমরা জাস্ট মানটা লিখে দিচ্ছি। আমাদের অ্যান্সার আসে -968.095, এত হচ্ছে কত জুল। মাইনাস আসছে কারণ মাইনাস তো আসার কথাই ছিল, যেহেতু আমাদের আগে থেকে আমরা দেখিয়ে দিয়েছিলাম মাইনাস আসবে, সংকোচন করা হয়েছে। আমাদের কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন, অ্যান্ড এই কোশ্চেন হচ্ছে প্রথমে যেটা বলেছে যে তাপ সুপরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পৃষ্ঠনযুক্ত, ঘর্ষণহীন হচ্ছে কি আইডিয়াল কেস, এই কারণে ঘর্ষণহীন বলা হয়েছে,
অ্যান্ড হচ্ছে এখানে সুপরিবাহী আর অপরিবাহী দিয়ে কিন্তু আমাদের পুরো কোশ্চেনটা হচ্ছে বুঝতে হবে যে আসলে কি করতে চেয়েছে। সুপরিবাহী হলে কি হবে, মানে তাপের আদান প্রদান করতে পারে, তাই না, তাহলে এটা হচ্ছে কি হতে পারে, এটা সমষ্ণ প্রক্রিয়া হতে পারে। অ্যান্ড অপরিবাহী মানে কি, যেখানে তাপের আদান প্রদান হবে না, এরকম তো একটা মাত্র প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে কি রুদ্ধতাপীয়। অ্যান্ড যখনই রুদ্ধতাপীয় হবে তখনই বুঝতে হবে যে সমষ্ণর সাথেই ডিফারেন্স করতেছে, নাহলে সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রসেসের ডিফারেন্সটা হচ্ছে বেশি দেখা যায়। পৃষ্ঠযুক্ত সিলিন্ডারে 3 × 10⁵ প্যাসকেল চাপে, তার মানে এখানে আমাদের চাপটা বলে দিয়েছে, এটা কিন্তু ইনিশিয়াল চাপ ও 750 ক্যালভিন টেম্পারেচারে 1 মোল নাইট্রোজেন গ্যাস আছে। তারপর নাইট্রোজেন গ্যাসের যদি আমাদের এখান থেকে গামা যদি বলে নাও দেওয়া থাকতো কোশ্চেন, আমাদের কিন্তু তাও ধরে নিতে হতো যে 1.4, যেহেতু দ্বিপারমাণবিক একটা গ্যাস। অতঃপর উভয় সিলিন্ডারের তাপের পরিমাণ অর্ধেক করা হলো, তার মানে উভয় সিলিন্ডারে যে তাপ দেওয়া হয়েছে সেই তাপের পরিমাণটা অর্ধেক করে ফেলেছে। সো এখান থেকে আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছে, অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত টেম্পারেচার কত অ্যান্ড ওয়ার্ক ডিফারেন্সটা কত। আচ্ছা, তার মানে কি অপরিবাহীটার বলতে আমাদের কি বোঝানো হয়েছে, রুদ্ধতাপীয় প্রসেসকে বোঝানো হয়েছে, রুদ্ধতাপীয়। আচ্ছা, তাহলে রুদ্ধতাপীয়তে আমরা কি জানি, আমাদের এখন কি লাগবে, আমাদের হচ্ছে চূড়ান্ত টেম্পারেচার নির্ণয় করতে বলেছে। অ্যান্ড আমাদের এখানে কোনটা দেওয়া আছে, আমাদের প্রেশারের সাথে হচ্ছে সম্পর্ক বের করতে হবে না, প্রেশারের সাথে, কারণ আমাদের ভি এর তো কোনো রিলেশন দেওয়া নেই। সো T1 P1 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইজ ইকুয়াল টু T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। তাহলে আমাদের এখান থেকে T2টার মান বের করতে হবে, তাহলে থাকবে হচ্ছে T1 ইন্টু P1 ডিভাইডেড বাই P2 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা। জাস্ট এখন মানটা ইনপুট করলেই তো হবে, 750 কেলভিন ছিল, অ্যান্ড এরপরটা কি বলেছে, অর্ধেক করে ফেলেছিল, তার মানে হচ্ছে 2 গুণ হয়ে যাবে, কারণ P2টা হচ্ছে অর্ধেক P1, তার মানে দুইটা উপরে চলে গেলে 2 হবে। এখানে হচ্ছে 1 মাইনাস হচ্ছে 1.4 ডিভাইডেড বাই 1.4 হবে, ভ্যালুটা আসবে 750 ইন্টু 0.5 টু পাওয়ার 0.4 1.4 615.251 এত কী হবে, ক্যালভিন হবে। আচ্ছা, আমাদের সমষ্ণার আর রুদ্ধতাপীয় প্রসেসের ওয়ার্কটা নিয়ে সব আলোচনা শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের আজকের একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি তাপ ইঞ্জিনের মূলনীতি পড়ব। ইঞ্জিনের মূলনীতি, তাপ ইঞ্জিনের মূলনীতিটা কিন্তু আমাদের হেল্প করবে কার্নো ইঞ্জিন পড়ার ক্ষেত্রে, কারণ কার্নো ইঞ্জিনটা খুবই ইম্পর্টেন্ট সিকিউর জন্য, এমসিকিউর জন্য, যে কোনো টপিকের জন্য। কিন্তু আমাদের তাপ ইঞ্জিনটা আগে থেকে ধারণা থাকলে আমাদের কার্নো ইঞ্জিনটা পড়াটা অনেক ইজি হবে। সো নর্মালি আমাদের গাড়ির ইঞ্জিনগুলো বা তাপ ইঞ্জিন যেগুলোই বলা হোক না কেন, সেটা ওয়ার্ক করে কিন্তু একটা মাত্র প্রসেসে। সাপোজ এখানে আমাদের কি একটা সিস্টেম আছে, এটাকে আমরা কি নাম দিলাম, একটা সিস্টেম নাম দিলাম, সিস্টেম। সিস্টেম মানে কি, যেটার ভিতরে সাপোজ হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে কি ইঞ্জিনটা আছে, অ্যান্ড ইঞ্জিনটার ভিতরে আমাদের গ্যাস আছে, এখানে পিস্টন আছে, এরকম এই যে গ্যাসটা, এটাকে আমরা হচ্ছে সিস্টেমে দিলাম। এখন আমরা কি করলাম, এইখান থেকে একটা তাপের উৎস বা একটা সাপ্লায়ার দিয়ে দিলাম, যে সাপোজ হচ্ছে কি θ1 পরিমাণ তাপ দেয়। তাহলে আমরা কি বললাম, সিস্টেমের মধ্যে আমাদের একজন তাপ দিচ্ছে, সেটা হচ্ছে কত, θ1 পরিমাণে তাপ উৎস, এটাকে আমরা কি বলবো, তাপ উৎস কত পরিমাণে তাপ দিচ্ছে, θ1 পরিমাণে কাজ দিচ্ছে, তাপ দিচ্ছে। এখন এটা কি করবে, এখন তো এরা হচ্ছে কৃত কাজ করবে, আগের থেকেই তো আমরা দেখে এসেছিলাম এদের মধ্যে একটা কি অন্তস্থ শক্তির কাজ করবে। এখন যখন আবার ইঞ্জিনটাকে স্টার্ট করবে, তখন কি তার মধ্যে একটা কি তাপ সৃষ্টি হবে না, এই তাপটা কি একটা অপচয় হয়ে যাবে না, কারণ তাপটা কি আলটিমেটলি আমার কাজে হেল্প করছে না, অপচয় হয়ে যাবে। এরপর আবার কি শব্দ সৃষ্টি করবে, এটা অপচয় হয়ে যাবে, তাহলে কি আমাদের টোটালটা কি ওয়ার্ক করবে না। তাহলে এখান থেকে θ1 এর একটা অংশ W, এটা হচ্ছে আমাদের কৃত কাজ হিসেবে কাজ করবে, পরিবেশের ওপর কৃত কাজ। এটা কি হচ্ছে পরিবেশের ওপর কৃত কাজ, মানে এই যে কৃত কাজটা সেটা পরিবেশের ওপর হবে, এটা W পরিমাণে। এরপরে কি করবে, এখান থেকে তো আর একটা শক্তি আমরা কি বললাম, যে একটা ওয়েস্ট হয়ে যাবে না, তাহলে ওয়েস্ট শক্তিটা কি করবে, তাপ গ্রাহক হচ্ছে রিসিভ করে নিবে, তাপ একটা গ্রাহক থাকবে, সেই তাপ গ্রাহকটা এটা কি করবে, ওয়েস্ট যে আমাদের এনার্জিটা আছে সেটা রিসিভ করে নেবে, তাপ গ্রাহক। আচ্ছা, তাহলে এই তাপ গ্রাহক থেকে যে আমাদের তাপটা আসবে, সেটাকে আমরা কি তাপ বলে করব, এটা হচ্ছে অপচয়কৃত, অপচয়কৃত। আচ্ছা, তাহলে এই যে θ2টা, এই θ2 কিন্তু আমাদের θ1 এর একটা পার্ট। ওকে, এখন শক্তির নিত্যতা তো জিনিসটাকে তো আমরা সবাই জানি, শক্তির নিত্যতা অনুযায়ী আমাদের কি বলে, যে আমাদের ইনিশিয়াল যেই তাপটা দিবে, মানে আমাদের θ1টা কি, আমাদের এন্টায়ার তাপটা, এই তাপটা কিন্তু আমাদের খরচ হয়ে যাবে কিসের মাধ্যমে, ডব্লিউর মাধ্যমে, অপচয় হয়ে যাবে, মানে আমাদের তাপের তো সৃষ্টি বা ধ্বংস হবে না শক্তি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কাজ করে। তাহলে আমরা ডব্লিউটাকে কি বলতে পারবো, আমাদের গিভেন তাপ θ1 মাইনাস হচ্ছে কি অপচয়কৃত তাপ। এখন 9-10 তো আমরা হচ্ছে কর্মদক্ষতার বিষয়টা আমরা ভালো করে জেনেছিলাম, তাহলে আমরা আরেকবার এখানে দেখি এটার কর্মদক্ষতাটা কি হবে, দক্ষতা ইটা ইজ ইকাল টু হচ্ছে কত হবে, কৃত কাজ ডিভাইডেড বাই হচ্ছে কি টোটাল এনার্জি
ইন্টু হচ্ছে কত 100%। আচ্ছা, তাহলে এখানে আমাদের কৃত কাজটা হচ্ছে কত, কৃত কাজটা আমাদের ডব্লিউ, অ্যান্ড টোটাল এনার্জিটা হচ্ছে কত θ1 ইন্টু হচ্ছে কত 100%, এটা একটা ফর্মুলা। আবার এখানে ডব্লিউটাকে আমরা কি লিখতে পারি, θ1 মাইনাস θ2 লিখতে পারি, আর নিচে কত θ1। তাহলে এখন যদি আমরা এটাকে ভাগ করে দিই θ1 দিয়ে, তখন আমাদের কি আসবে 1 মাইনাস θ2 ডিভাইডেড বাই θ1 ইন্টু 100%। আমাদের এই ফর্মুলাটা হচ্ছে কিন্তু বেশি কাজে লাগবে, সেকেন্ড ফর্মুলাটা 1 মাইনাস θ2 ডিভাইডেড বাই θ1 ইন্টু 100%। এখন আমাদের জাস্ট আমাদের মনে রাখতে হবে যে কোনটা আসলে কি বোঝাচ্ছে। এটাকে আমি হচ্ছে এইভাবে মনে রাখতাম, কারণ এখানে হচ্ছে কি θ2টা অবশ্যই কিন্তু θ1 এর থেকে আমাদের ছোট আসবে, অ্যান্ড যদি আমাদের বাই চান্স যদি θ2টা আমাদের বড় হয়, মানে অপচয় শক্তিটা তো বড় হয়, তাহলে কি আমাদের এটা মানে ইনভ্যালিড একটা দেখাবে না, নেগেটিভ কর্মদক্ষতা হবে। নেগেটিভ কি জীবনে কর্মদক্ষতা হতে পারে? তো আমাদের কি মাথায় রাখতে হবে, 1 মাইনাস মানে 1 এর পরে মাইনাস যেটা থাকবে সেটা ছোট হতে হবে, অ্যান্ড ছোট হতে গেলে কি নিচেরটাকে হচ্ছে আমাদের বড় হতে হবে কম্পেয়ার টু ওপরেরটা। তাহলে ওপরটা হচ্ছে কি θ2, তাহলে এটাকে আমাদের ছোট হতে হবে কম্পেয়ার টু θ1। এইভাবে আমরা মনে রাখি যে অপচয়কৃত ডিভাইডেড বাই হচ্ছে আমাদের গিভেনটা। আচ্ছা, এটা হচ্ছে কি একটা অ্যাডমিশন এমসিকিউ স্ট্যান্ডার্ড একটা কোশ্চেনটাতে কি বলেছে, একটি তাপ ইঞ্জিনে গৃহীত তাপ ও বর্জিত তাপের অনুপাত দেয়া আছে 5:2। উচ্ছের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা 70% হয়। এরপর হচ্ছে কি তাপ উচ্ছের হচ্ছে তাপ গ্রহণের করে যেটা সেটাও বলে দিয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখার পরে মানুষ এইখানে যে একটু থামবে, আর থামার পরে এরপর আবার কি দেখবে যে 110 কেলভিন দেওয়া আছে, এরপর 70% দেওয়া আছে, এরপর আবার গৃহীত তাপ দেওয়া আছে, এগুলো নিয়ে কি আলটিমেটলি আমার কোনো কাজ করতে হবে? কোশ্চেনটা কিন্তু দিছে হচ্ছে এগুলো ভাবার জন্য। এখন কি হবে, এই পুরো টপিকটাই যদি আমরা বাদ দিয়ে দিতাম, এই পুরো একদম পুরো লাইনটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কি আমাদের এটার কি কোনো পরিবর্তন আসবে? কারণ আমরা এটা কি শিখে আসছি, গৃহীত তাপ আর হচ্ছে কি বর্জিত তাপের একটা অনুপাত দিয়ে আমরা ফর্মুলা শিখে আসছি না? আমাদের ফর্মুলাটা ছিল 1 মাইনাস θ2 ডিভাইডেড বাই θ1, এরকম ফর্মুলা ছিল না, একটু 100%। তার আমাদের তো θ1 আর θ2 অনুপাত তো দেয়াই আছে, তাহলে আমাদের কেন আবার এই এক্সটার্নাল ইনফরমেশন ইউজ করতে হবে? কোনো দরকার নেই। কোশ্চেনটা দিছে কিন্তু জাস্ট টাইম ওয়েস্ট করার জন্য, একদম সিম্পল কিন্তু অ্যান্সারটা। তার মানে গৃহীত তাপ ও বর্জিত তাপ, তাহলে বর্জিত তাপটা আমাদের উপরে থাকবে 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 5। তার আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের যেন এটা 1-এর থেকে কম আসে, যে θ2 ডিভাইডেড বাই θ1 ইন্টু 100%। তাহলে আমাদের কত আসছে 1 মাইনাস 2/5 ইন্টু 100, সো ইটস 60% চলে আসছে। একদম ইজি ছিল, কিন্তু কয়েক সেকেন্ড লাগার বিষয়, বাট এখানে কিন্তু অনেকে স্কিপ করে যাবে এত ইনফরমেশন দেখে। এটা কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড রিটেন একটা কোশ্চেন। আমাদের কোশ্চেনটাতে কি বলেছে, একটি গ্যাসকে 4টি ধাপের সাহায্যে একটি আবদ্ধ পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো। তার মানে এখানে আমাদের কি বলে দিয়েছে, সাইক্লিক প্রসেসে নিতে হবে, পদ্ধতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হলো। এই 4টি পদ্ধতিতে গৃহীত তাপের পরিমাণ যথাক্রমে একটা হচ্ছে কি θ1, একটা θ2, একটা θ3, একটা θ4। তার মানে আলটিমেটলি কি আমাদের যেই তাপ দিচ্ছে তাপ নিচ্ছে পুরাটার কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ইনফরমেশন। W1 দেওয়া আছে, W2 দেওয়া আছে, W3 অ্যান্ড W4 আমাদের বের করতে বলেছে কি W4 অ্যান্ড ইটা বের করতে বলেছে। এখন আমাদের সাইক্লিক প্রসেসের জন্য আমরা কি জানি, ডেল থিটা ইজ ইকাল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, আমরা এই বিষয়টা জানি। এখন যখন আমরা যদি সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমরা কি জানি, ডেল ইউটা আমাদের 0 হয়ে যাবে, তাহলে ডেল থিটা ইজ ইকাল টু আমাদের কত হবে, ডেল ডাব্লিউ। তাহলে জাস্ট ডেল থিটার এখন মানগুলো আমরা বসিয়ে দিই। প্রথমটার ক্ষেত্রে আমাদের কত লেগেছিল, 5960 মাইনাস 5585 মাইনাস 2980 প্লাস 3645 ইজ ইকাল টু হচ্ছে কত, জাস্ট এখন খালি উভয় পক্ষে যোগ বিয়োগ, এটা তো একটা বাচ্চার শ্রেণীর যোগ বিয়োগ এগুলো। 825 মাইনাস 1100 প্লাস W4 gonna be 765 জুল। আচ্ছা, এটা মাই ব্যাড, এটা ক্যালকুলেশন করে আসে হচ্ছে মাইনাস 885 এত জুল আসে, ঠিক আছে। তার মানে কি আমাদের হচ্ছে একটা অ্যান্সার শেষ। এখন আমাদের 2 নম্বরটা কি বলেছে, ইটা ইজ ইকাল টু হচ্ছে 1। তাহলে ইটা ইজ ইকাল টু কি জানি, 1 মাইনাস হচ্ছে কত θ2 ডিভাইডেড বাই θ1 ইন্টু হচ্ছে 100%। তাহলে আমাদের θ2টা হচ্ছে কি ছিল, বর্জিত তাপ। তাহলে কি বর্জিত তাপটা অলওয়েজ হচ্ছে কি নেগেটিভ ভিই হয়, অ্যান্ড হচ্ছে θ1টা হচ্ছে কি অলওয়েজ পজিটিভ ভি হয়, মানে তাপ যেটা গ্রহণ করে আর যেটা বর্জন করে সেটাকে আমরা নেগেটিভতে প্রকাশ করি না। তাহলে এখানে এই জিনিসটার ফর্মুলাটা লাগালেই হবে শুধু। তাহলে এখানে আমাদের হচ্ছে θ1 মানে θ1 যেখানে আছে সেটা θ1 প্রাইম ধরি, θ1 প্লাস θ4 অ্যান্ড θ2 প্রাইমটা কত হবে, এটা হবে হচ্ছে θ2 প্লাস θ3, কারণ যেহেতু এদের আগে নেগেটিভ আছে তার মানে কি এটা তাপ বর্জন করেছে, এটা অপচয়কৃত শক্তি, অ্যান্ড যেহেতু এখানে হচ্ছে পজিটিভ আছে তার মানে এটা তাপ গ্রহণ করেছে, তাহলে এটা আমাদের কী হবে, গৃহীত তাপ। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের এই পার্টটা আসে θ1 প্লাস θ4 5960 প্লাস 3645 9605 এত জুল।
অ্যান্ড এটা কত হচ্ছে θ2 প্লাস θ3। এখানে কিন্তু আমরা হচ্ছে পজিটিভই ধরবো, কারণ কি আমরা এখান থেকে আগের নেগেটিভ দিয়ে শুধুমাত্র বোঝাচ্ছে যে তাপ গ্রহণ করছে নাকি বর্জন করছে, এইটাই ডিফারেন্স। তাহলে এখানে আমাদের কত হবে 5585 প্লাস 2980, এটা আসলে হচ্ছে কত 8565 জুল। তো জাস্ট এখন আমরা এটা বসিয়ে দিলেই তো হয়ে যাবে, 8565 জুল 9605 ইন্টু হচ্ছে কত 100%। তাহলে ক্যালকুলেশন করে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 10.82%। এই ম্যাথটা কিন্তু একটু মোটামুটি একটু বোঝার বিষয় ছিল যে কখন কোনটা করতে হবে, অ্যান্ড এটাতে এটা কি বোঝাচ্ছে, নেগেটিভের মাধ্যমে যে অপচয় বোঝাচ্ছে এটা আমরা এখান থেকে বুঝে গেলাম, পজিটিভের মাধ্যমে যে আমাদের গৃহীত তাপ বোঝাচ্ছে এটা বুঝে গেলাম, এরপরে যে ডেলিউটা জিরো হয় এটা আমরা আরেকবার রিপিট করে ফেললাম।